আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঈশা লাজুক হেসে দিব্যর হাত ধরে বাসে উঠে পড়ল। দিয়া আর ঈশা এক সিটে বসেছে আর দিব্য তাদের পাশে সিটে। বাস ভর্তি হওয়ার পর কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে যেতে লাগলো। তাদের মধ্যেই একটি ছেলে ঈশার পাশে এসে দাঁড়ালো। দিব্যর ব্যাপারটা বিরক্ত লাগছিল, তাই সে নিজের সিট ছেড়ে ছেলেটিকে বসতে দিল আর বাকি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। আজ ঈশা নিজের অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে দিব্যর সাথে। নিশিও বলেছিল দিব্য অনেক ভদ্র। ঈশা এবার জানালার বাইরে তাকালো। বাসের গতিতে সব কিছুই দ্রুত পেছনে চলে যাচ্ছে আর সে মনে মনে ভাবছে তারও কি জীবনে আরেকবার সুযোগ দেওয়া উচিত নয়। সে মহিবের স্মৃতিগুলো এভাবে পেছনে ফেলে দিতে চাইছে, আরেকবার মন খুলে ভালোবাসতে চাইছে, যেখানে তার নিজের উপর অধিকার আছে, যেখানে নিজেকে দেখলে অপরিচিত মনে হবে না। ঈশা এমন ভালোবাসা চাই যেখানে শ্বাস নেওয়ার জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই। যে মানুষটাকে সে নিজের মতো করে ভালোবাসবে, মানুষটির পছন্দ মতো নয়, এমন মানুষ যে তাকে স্বপ্ন করতে সাহায্য করবে, ভাঙতে নয়। তবুও ঈশার ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো, এই ভেবে যে অপ্রিয় স্মৃতিগুলোই তার প্রিয় মানুষটি তাকে দিয়েছিল। তারা ভার্সিটির পৌঁছে গেল। রোহান ভার্সিটি আসার পর থেকেই অনেক মেয়ে তাকে গিলে খাচ্ছে। বড়লোক বাবার ছেলে হলেও রোহান কখনো চোখে লাগার মতো নিজেকে তৈরি করে ভার্সিটিতে আসেনি। আজকে এসে একটু ভিন্নভাবে এসেছে। অফ হোয়াইট ব্লেজার সাথে অফ হোয়াইট জিন্স, ব্লেজারের নিচে হালকা আকাশি রঙের শার্ট ইন করে পড়েছে। দীপ্য রোহানকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার বন্ধুকে তো আজকে অনেক বেশি সুদর্শন লাগছে। দেখিস আজকেই কয়েকটা বিয়ের প্রপোজাল পেয়ে যাবে। তোকেও ভালো লাগছে অনেক, চল যাওয়া যাক। রোহানের চোখ ঈশার দিকে পড়তেই রোহান কথা বলার ভাষা হারিয়ে ফেল। মনে মনে বলল, মেয়েটি এত সেজেগুজে কেন আসে আর বারবার আমার সামনেই এসে পড়ে? এখন চোখ দুটিকে কিভাবে আটকাবো? আজ পুরো দিন এই চোখ দুটি আমার অবাধ্য হবে। দোস্ত, তোর বন্ধুর একমাত্র পছন্দ কিন্তু। রোহান দিব্যর দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি রেখা টেনে বলল, কিছু মনে করিস না, এভাবে সেজেগুজে আসলে সব ছেলেরাই তাকিয়ে থাকবে। কয়জনের থেকে বাঁচিয়ে রাখবি? নিষেধ করার অধিকারও তো নেই। রোহানের পরিচালনায় শুরু হলো অনুষ্ঠান। পুরস্কার বিতরণ, বক্তৃতা সহ এক একটি পর্ব সুন্দরভাবে শেষ হলো। আর অন্যদিকে দিব্য ঈশার ছবি ওঠাতেই ব্যস্ত। এদিকে অনেক দিব্যর কাছে এসে জিজ্ঞেস করলো, দিয়ে এসেছে? দিব্য আনমনেই বলল, ঈশার সাথেই আছে। আচ্ছা। ক্যামেরা থেকে চোখ উঠিয়ে দিব্য বলল, আমার বোনকে কেন খুঁজছিস? না, এমনি জানতে চাইলাম এসেছে কিনা। ও আচ্ছা, আমি ওদিকটা দেখি, তুই ছবি ওঠা। কথাটি বলে অনেক দিয়ার পাশে এসে দাঁড়ালো। তারপর বলল, হাই দিয়া। অনেক ভাইয়া, আপনি? তোমাকে আজকে ভালো লাগছে দেখতে। ধন্যবাদ। একে একে সবার পর্ব শেষ হলো। এবার ঈশা কবিতা আবৃত্তি শুরু করবে। সে জীবনানন্দ দাশের কবিতা আকাশ নীলা আবৃত্তি করল। সবই ঈশার আবৃত্তি শুনে নীরব হয়ে গেল। সুরঞ্জনা, ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরও দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। ঈশা আবৃত্তি করার সময় দিব্য শুধু একটা ছবি উঠিয়েছিল। বাকি পুরোটা সময় সে ঈশার দিকেই তাকিয়েছিল। এরপর ঈশা রবীন্দ্রসঙ্গীত গাওয়া শুরু করলো। খুব আকুল কণ্ঠে সে গানটি গাইল। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? গানটি গাইতে গাইতে ঈশার চোখ ছলছল করে উঠল। গান শেষ হওয়ার পর এতক্ষণ শান্ত হয়ে থাকা পরিবেশটি করতালি মুখর হয়ে পড়ল। দিব্য ঈশার মনের কষ্টটি বেশ বুঝতে পেরেছে। অন্যদিকে রোহান এতক্ষণ চোখ বন্ধ করে ঈশার গান শুনছিল। রোহান ভাবছে, মেয়েটি এত চমৎকারভাবে গানও গাইতে পারে।
এতগুলো গুণ একটি মেয়ের মাঝে কিভাবে থাকা সম্ভব? রোহান গানটি নিজের ফোনে রেকর্ড করে নিয়েছে। এখন থেকে এই গানটি শুনে সে ঘুমাবে। ঈশার এই একটি স্মৃতি নিয়ে সে কাটিয়ে দিবে বাকি জীবন। অনুষ্ঠানের সকল পর্ব শেষ হওয়ার পর সবাই রোহানকে গান গাওয়ার জন্য অনুরোধ করলো। রোহান সবার অনুরোধে স্টেজে উঠে তার ব্লেজারটি খুলে গিটার হাতে নিল। সবাই এই দৃশ্য দেখে একসাথে রোহান রোহান বলে চিৎকার করে উঠল। রোহান ঈশার দিকে তাকিয়ে গিটারে সুর তুলল তাহসিন আহমেদের খোলা জানালা দিয়ে। খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করোনা কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক রোহানের চোখ আর গান গাওয়ার ধরন দেখে বুঝে ফেলেছে সে ঈশাকে নিয়ে গানটি গাইছে। আর অনেকবারই খেয়াল করেছিল যে রোহান ঈশাকে অন্য দৃষ্টিতে দেখে। এদিকে ঈশা গান শুনেই মুহিবকে কল্পনা করছে। গান শেষ হওয়ার পর নিশু ঈশার কানের কাছে এসে বলল, এখনো মুহিবের মধ্যেই ডুবে আছিস? না তো, সব কিছুই তো শেষ। ও এখন কোথা থেকে আসবে? না, আসলেই ভালো। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই স্থান ত্যাগ করতে যাবে। এমন সময় দিব্য মাইক হাতে স্টেজে উঠে পড়ল। তারপর মুচকি হেসে কলা খাকারি দিয়ে পড়ল, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আর সবার সাথে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। যেহেতু এটা আমাদের শেষ বছর, আমি চাই আমার বন্ধুদের সাথে আর বাকিরা যারা আছে তাদের সবার সামনে আমার অনুভূতির কথা ব্যক্ত করতে। সবাই উৎসুক দৃষ্টিতে দিব্যর দিকে তাকিয়ে রইল। দিব্য আবার বলতে লাগলো, আচ্ছা, প্রথমে সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রথম দেখায় কি ভালোবাসা যায়? কে কে বিশ্বাস করো এটা? অনেকে হাত তুলল আর অনেক ধরনের সংজ্ঞা দিল। আর রোহান মনে মনে উত্তর দিতে লাগলো, হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রথম দেখায় ভালোবাসা যায়। প্রথম দেখায় যে ভালোবাসা হয় সেখানে কোনো চাহিদা থাকে না। মানুষটিকে প্রথম দেখার পর সে হারিয়েও ফেলতে পারে। এখানে কাছে না পাওয়ার চাহিদাটাই বেশি। কোনো স্বপ্ন বাঁধার অধিকার থাকে না। প্রিয় মানুষটি আগে থেকেই অন্যের প্রিয় হতে পারে। আর এই ভালোবাসার অপেক্ষায় মায়াজাল তো থাকেই। অদ্ভুত এক মায়াজাল, যেখানে মন সান্ত্বনা দেওয়ার সুরে বলতে থাকে, আরও কিছুদিন না হয় অপেক্ষায় থাকো, হয়তো তোমার প্রিয় মানুষটি সারা জীবন তোমার ভালোবাসা পাওয়ার দাবি করতে পারে। এখানে প্রিয় মানুষটির চোখ, হাসি, কথা বলার ভঙ্গি দেখেই মনে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। এটা জীবনে এক অদ্ভুত রস এনে দেয়। ভালোবাসার মানুষকে দেখার জন্য, তাকে ভালোভাবে জানার জন্য মন একদম তৃষ্ণার্ত হয়ে পড়ে। এটি আমার প্রথম দেখায় ভালোবেসে ফেলা মানুষটির জন্য অনুভূতি। আমার জন্য প্রথম দেখায় ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। আমার মতে ভালোবাসা প্রকাশের জন্য মুখের ভাষা ব্যর্থ। কোনো শব্দ দিয়ে এই অনুভূতি ব্যক্ত করা যায় না। দিব্যর কথা শুনে ঈশার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, নিঃশ্বাসও আটকে যাচ্ছে। মনে হচ্ছে তাকে এখনই অক্সিজেন দিতে হবে। দিব্য আবার বলতে লাগলো, আমার প্রথম দেখায় ভালোবেসে ফেলা মানুষটির গল্প কাব্যের সব চরিত্রকে হার মানিয়েছে। আমার মনে গড়ে ওঠা বহুদিনের পুরনো অপসরী সে। আমি কিন্তু কোনো কবি নই। তাকে নিয়ে 2-1 লাইন কবিতা লেখার মতো ছন্দ আর ভাষা আমার জানা নেই। কিন্তু অপসরীর কাব্যের প্রতি বড় আকর্ষণ। আমি বেশি কিছু পারি না, তবে একটু আধটু তার ইচ্ছের সাথে নিজেকে যুক্ত করে রবি ঠাকুরের কবিতার পাতায় চোখ বুলিয়ে যাই। রবীন্দ্রসঙ্গীত শুনতে তার অনেক ভালো লাগে। গান তো পারি না, তবে গভীর রাতে অপসরীকে কল্পনায় আনার জন্য রবীন্দ্রসঙ্গীত শুনি। হয়তো সে সঙ্গীত শুনে আমার স্বপ্নে বিচরণ করবে। আমি ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু চোখ বন্ধ করলেই তার মন আপনা আপনি তার ছবি এঁকে দেয়। গিটারে সুর দিতেও পারি না, তবুও তাকে দেখলে অদ্ভুত সুর মন নিজে নিজে বানিয়ে ফেলে। তবে আমি ভালো ছবি উঠাতে পারি। মেয়েদের আবার ছবি ওঠানোর খুব শখ। আমি কিন্তু এই কাজটা ভালোই করতে পারবো। দিব্য এবার ঈশার দিকে তাকিয়ে বলল, নির্বাক অপসরীকে বলছি, আমি তোমাকে গান শোনাতে পারবো না, তবে তোমার সাথে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। তোমার কবিতাগুলোকে মধুর করার জন্য তোমার সুর আছে, আর আমি সেই সুর প্রতিদিন শুনতে চাই। প্রকৃতি বিলাসী হওয়ার খুব শখ তোমার।
আমি তোমার সঙ্গী হতে চাই। এই দিব্য ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। ছেলেটা তোমার স্বপ্ন পূরণে কখনো বাধা দেবে না, তোমার ছোট ছোট ইচ্ছে পূরণের চেষ্টা করবে। আকাশের চাঁদ এনে দেওয়ার মতো ক্ষমতা না থাকলেও একটি গোলাপ ফুল দেওয়ার মতো ক্ষমতা তার থাকবে। আর সেটা যদি অপসরীর বাগানের ফুল হয় তাতেও সমস্যা নেই, কি বলো? কথাটি বলার পর দিব্যর সাথে এসেও হেসে দিল। দিব্য এবার হাসি থামিয়ে নরম কণ্ঠে বলল, আমি তোমাকে জোর করব না। ভালোবাসা কি কখনো জোর জবস্তি দিয়ে চলে? আমি এখন শুধু তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। যদি কখনো ভালোবেসে ফেলো, এটাই হবে আমার ভালোবাসার শেষ সমাপ্তি। কারণ ভালোবাসার জন্য বহু অপেক্ষার পর যে সমাপ্তিটা হবে, সেটা যদি সুখের হয় মেনে নেব, দুঃখের হলেও মেনে নেব, কিন্তু অপেক্ষার সমাপ্তি একদিন অবশ্যই হবে। দিব্যর কথা শুনে নিশু ঈশার কানের কাছে এসে বলল, এত ভালোবাসা দেখে আমার কিন্তু প্রাণ জ্বলছে। ইস, কারো নজর না লাগুক। এদিকে রোহানের বুকে যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। না পারছে চলে যেতে, কারণ চলে গেলে যদি দিব্য সন্দেহ করে, আর না পারছে থাকতে। তবু সে দিব্যর খুশির জন্য মুখে কৃত্রিম হাসি ঝুলিয়েছে, কারণ এই ছেলেটি তাকে সবসময় সঙ্গ দিয়েছে। দিব্যর প্রতি তার অদ্ভুত এক মায়া আছে। মনে হয় দিব্য তার খুব আপন মানুষ, আর সে এই বন্ধুটিকে কিভাবে তার প্রিয় মানুষটির থেকে আলাদা করবে। দিব্যর কথাই কল্পনার জগৎ থেকে ফিরে এলো রোহান। দিব্য বলল, আমি গান পারি না, তবে আজ নির্বাক অপসরীর জন্য দুটো লাইন গাইতে চাই। দিব্য গলা ঝেড়ে শুরু করলো, গান গাওয়া শেষ হতেই হাততালি দিয়ে চিৎকার করে উঠল। অনেকেই ঈশার দিকে তাকিয়ে বলছে, নীল নীল চোখ তরিয়ে আছে, কেটসাই প্লাস নীলাঞ্জনা। ওয়াও, পারফেক্ট কাপল। ঈশা তো লজ্জে লাল হয়ে যাচ্ছে, আর এদিকে দিয়া তো মহা খুশি। সে খুশিতে অনেকের হাত ধরে ফেলল। অনেক চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকালো আর মনে মনে ভাবলো, ভাইয়ের পর এবার বোনও কি প্রেমের প্রস্তাব দেবে? দিয়া অনেকের হাত ছেড়ে দিয়ে বলল, জানেন ভাইয়া, আজ আমার এত ভালো লাগছে। ঈশা আপুকে আমার অনেক পছন্দ। ভাইয়ার উপর আমার সন্দেহ হয়েছিল, আমার সন্দেহ কখনো ভুল হয় না, দেখেছেন? আচ্ছা, তোমার আর কার কার উপর সন্দেহ হয়? মানে? মানে আমার উপর? আমাকে দেখে কি মনে হয় আমি কি প্রেম করছি? আমি কিভাবে বলবো? আমি কি আপনার উপর পিএইচডি করেছি? আরে চেহারা দেখলে কি বোঝা যায় না? আপনাকে দেখে তো মনে হয় প্রেমের উপর ডিগ্রি নিয়েছেন। মানে আমাকে তোমার ছেঁচড়া মনে হয়? আপনি নিজেই নিজেকে ছ্যাঁচড়া বলেছেন, আমি তো বলিনি। অনেক ভুরু কুচকে দিয়ার দিকে তাকিয়ে রইল, আর দিয়া মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে সরে পড়ল। দিব্য সবার সামনে ঈশাকে প্রেমে প্রস্তাব দিয়ে বসবে, তা ঈশা ভাবতেও পায়নি। সে এই মুহূর্তে আনমনে বসে সেটাই ভাবছে। তখনই দিব্য তার কাছে এসে বলল, তুমি কি রাগ করেছ? ঈশা দিব্যের কণ্ঠ শুনে তার চোখে চোখ রাখলো। এই মুহূর্তে সে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। দিব্য এবার ঈশার দিকে ঝুঁকে এসে বলল, বিশ্বাস হচ্ছে না? আপনি এভাবে সবার সামনে বললেন, সেখানে দিয়াও ছিল। ও যদি ইফতিকে বলে দেয়, এরপর বাসা যদি সবাই জানতে পারে? আমাকে দেখে তোমার কি মনে হয় আমি শুধু প্রেমের প্রস্তাব দিয়ে বসে থাকছি না? শোনো ঈশা, আমি মাকে তোমার কথা বলেছি, আর আঙ্কেল আন্টির কথা ভাবছ। তুমি রাজি থাকলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতে আপত্তি নেই। আর আমি কি এতই খারাপ ছেলে যে তারা আমাকে পছন্দ করবে না? আমি না কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তোমাকে যথেষ্ট সময় দিচ্ছি তো, এখন বাসায় চলো। রোহান দূর থেকে ঈশা ও দিব্যকে একসাথে দেখে খুব কষ্ট পাচ্ছে। অনেক একটু হলেও বুঝতে পেরেছে রোহানের ঈশাকে নিয়ে আলাদা একটা অনুভূতি আছে, কিন্তু অনেক তবু এটা মানতে পারছে না। যদিও ঈশা অনেক সুন্দর, কিন্তু ঈশার চেয়ে সুন্দর মেয়েও ভার্সিটিতে আছে। আর এত মেয়ে থাকতে দিব্য যাকে পছন্দ করে, রোহানের তাকেই কেন পছন্দ হলো? এখন যদি বিষয়টি দিব্য জানতে পারে, তখন সে রোহানের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেবে। আর অনেক চায় না রোহানের জন্য তার প্রিয় বন্ধু কষ্ট পাক। অনেক বুঝতে পারে না দিব্য রোহানের প্রতি এত মায়া কী জন্য। এর আগেও দিব্য অনেক কিছুই রোহানের খুশির জন্য ত্যাগ করেছিল, যদিও বন্ধুত্ব মানে ত্যাগ, ভালোবাসা আর বিপদে পাশে থাকা। দিব্যর মধ্যে এসব গুণ আছে। সে দেখতে যেমন ভালো, তার মনটা এর চেয়ে বেশি ভালো। দিব্যর ভদ্রতার সুনাম পুরো এলাকায় ছড়িয়ে আছে, ভার্সিটিতে তো আছেই। ঈশার বাবা মাও দিব্যকে খুব পছন্দ করেন। তারা ঈশার ভাই
ইপ্তিকে সবসময় বলেন দীপর সাথে মেলামেশা করতে, যাতে ভালো কিছু শিখতে পারে। মাঝে মাঝে তুলনাও করেন, এই কারণে ইপ্তি অনেক বিরক্ত বোধ করে। তবু সে দীপকে অনেক পছন্দ করে। আমাদের সমাজের বেশিরভাগ বাবা মা সন্তানদের সাথে অন্যের তুলনা করেন। তারা ভাবেন হয়তো উদাহরণ দিলে সন্তানরা তাদের মতো হওয়ার আগ্রহ প্রকাশ করবে, কিন্তু মাঝে মাঝে হিতে বিপরীত হয়ে যায়। প্রত্যেক মানুষের মধ্যে একটি নির্দিষ্ট প্রতিভা আছে। অন্যের প্রতিভা অনুসরণ না করে নিজের প্রতিভা বিকাশের চেষ্টা করাই উত্তম। এদিকে অনেক হুট করে দীপর হাত ধরে তাকে অন্যদিকে টেনে নিয়ে গিয়ে বলল, এভাবে ঈশাকে প্রপোজ করবি, আমাকে বলিসনি কেন? বললে কি আর সারপ্রাইজ থাকবে? তুই তো বলেছিলি অপেক্ষা করবি, হঠাৎ বলে দিলি যে। নিশ্চুপ অপেক্ষা করার চেয়ে না করে উত্তম। এখন সে জানে আমি তাকে ভালোবাসি। এখন এই অপেক্ষার মধ্যে আলাদা একটা মূল্য আছে। বাহ, ভালোই করেছিস। আর আমাদের তো শেষ বছর, আর ঈশা তো মাত্র এসেছে। আরও 3 বছর লাগবে ওর বের হতে। এর মধ্যে যদি কেউ ঈশাকে প্রপোজ করে দেয়, তখন আমি কি করব? এখন সবাই আমাকে চেনে, সবার ধারণা হয়ে যাবে ঈশা আমার গার্লফ্রেন্ড। এখন ঈশাকে আর কেউ বিরক্ত করবে না। গ্রেট ম্যান, তোর তো মাথায় অনেক বুদ্ধি। আমি এখন আসি। অফসুর হয়তো একা বসে আছে, আর ওর জন্য বাসে সিট রাখার দায়িত্ব নিয়েছে। এখন কিন্তু আমার অনেক দায়িত্ব। আচ্ছা, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ। সন্ধ্যায় নবনী ও জুনায়েদ বাসায় ফিরে এলেন। নবনী ব্যস্ত কণ্ঠে বললেন, রক্তিম, বাবা আমার, এখন তোর শরীর কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আজ তোমার মেয়ে আমার অনেক সেবা করেছে। তাই? কি কি বানিয়েছিস দুপুরে? ডিম ভাজি, আলু ভাজি, ডাল। অনেক কিছু বানিয়েছে আমার মাটা। হ্যাঁ, তেতো ডাল আর পোড়া ভাজি। আমি আপনাকে বানিয়ে খাইয়েছি, তাতে আপনার আমাকে ধন্যবাদ দিলেও কম হবে। আর আপনি প্রশংসা না করে আমার সমালোচনা করছেন। হো, আচ্ছা আচ্ছা। মা, জানো কি বানিয়েছে আজ রিধি? হলুদের ঝোল আর কালচে রঙের ভাজি। এই প্রথম আমি এমন বিরল খাবার খেয়েছি। তুমি বলো, রিধির নতুন রেসিপির জন্য কিভাবে প্রশংসা করা যায়? আমার তো মনে হয় প্রশংসা করার ভাষাই নেই। রীতি রক্তিমের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। এভাবে প্রতিদিন রীতি আর রক্তিমের খুনসুটি চলতে থাকে। নবনী ও জুনায়েদ মনে মনে অনেক খুশি হন। এতদিন পর তাদের ঘরটি প্রাণ ফিরে পেয়েছে। তারা দুজন সারাদিন রীতি আর রক্তিমের ঝগড়া মিটমাট করতে ব্যস্ত থাকেন। একদিকে নবনী হোসেন রক্তিমের পক্ষ নেন, আর অন্যদিকে জুনায়েদ হোসেন রিধির পক্ষে থাকেন। কিছুদিন পর রিধির টেস্ট পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়। রক্তিমের উপরই এখন রিধিকে পড়ানোর দায়িত্ব পড়েছে, আর রিধি কোনোভাবেই রক্তিমের কাছে পড়তে চায় না। না না না, আমি পড়বো না ওনার কাছে। আমার কাছে পড়লে সমস্যা কি? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। বাবা প্লিজ, আমি পড়বো না ওনার কাছে। রিধি মা আমার, রক্তিম একটু সাহায্য করবে, এতে সমস্যা কোথায়? তোর ভালোর জন্যই তো বলেছি। কিন্তু বাবা। আর কোনো চিন্তা না, যা চুপচাপ পড়তে বস। রক্তিম, যা রিধিকে পড়ায় সাহায্য কর। কি বুঝে না দেখিস। আর তুমি চলো তো, ওদের আর কিচ্ছু বলতে হবে না। এদিকে রীতি তার রুমে যাওয়ার পর রক্তিম তার পেছন পেছন চলে এলো। রক্তিমকে দেখে রীতি তুড়ি বাজিয়ে আঙ্গুল তাক করে বলল, এক্সকিউজ মি, এটা আমার রুম। আমি কি বলেছি এটা আমার রুম? আর শোনো, এখন থেকে আমি তোমাকে পড়াবো, তাই আমাকে স্যার বলে ডাকবে। আপনাকে স্যার? আমার বইয়েই গেছে। কি সমস্যা আছে জলদি বের করো। সমস্যা বের করব? তা আমি কি চাইনিজ ভাষায় বলছি? আপনি চাইনিজ ভাষা পারেন? রিধি, সমস্যা বের করো জলদি। আমার তো একটাই সমস্যা। কি? আপনি আমার সমস্যা। এখন বের হয়ে যান। তোমার সমস্যা কি রিধি? আমাকে কি তোমার পরিহাসের বস্তু মনে হয়? আপনি তো নিজেই নিজের পরিহাস করে বেড়ান। আমি কি এমন পরিহাস করি? নিজের থেকে অর্ধেক বয়সের মেয়ের সাথে প্রেম করার ইচ্ছে নিয়ে ঘুরে বেড়ান। রিধি, তুমি আমাকে অপমান করছো। অপমানিত হওয়ার ইচ্ছা না থাকলে আমাকে আমার মতো থাকতে দিন। আমি নিজেকে নিজের মতো ঘুচিয়ে নিতে পারি। বাই দ্য ওয়ে, গানটা আমার ভালো লাগে। রক্তিম রিধির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রক্তিমের দোষটা কোথায়? রিধির কথাবার্তা, দুষ্টামি, সব কিছুর প্রেমে পড়েছিল সে। এখন ভালোবেসেও ভালোবাসার মানুষটির কাছে অপমানিত হচ্ছে। রিধি তাকে ভালোবাসে না, ভালোবাসার কোনো ইচ্ছেও নেই হয়তো। তাহলে সে কিসের অপেক্ষায় আছে? রিধির দিকে তাকিয়ে রক্তিম মনে মনে বলল, রিধি, তোমাকে বড় হতে হবে। হয়তো তোমার এখনো বোঝার বয়স হয়নি। আমিও কিনা বোকার মতো বাচ্চা মেয়েটিকে ভালোবাসার কথা বলতে গেলাম। এদিকে রিধি রক্তিমের মুখ ভালো করে পর্যবেক্ষণ করছে। রক্তিম রিধির হাবভাব দেখে বলল, কি দেখছো এভাবে? ওএমকে আমার পাকা দাড়ি। সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই বুড়ো স্যার। কথাটি বলেই এবার রিধি খুব জোরে হেসে দিল।
রিধির হাসি দেখে রক্তিম রাগ করে চলে গেল। আর এদিকে রিধি তো মনে মনে খুব খুশি। রক্তিম তাকে পড়া জিজ্ঞেস করলে সে কিছুই পারতো না, কারণ এতদিন সে হালকা পাতলা পড়েছে। আর রক্তিমের স্বভাব ভেতর থেকে প্রশ্ন করা, তাই সে রক্তিমকে রাগানোর জন্য এমন করেছে যাতে আজকে কিছুই না পড়ে, কারণ আজ সারা রাত সে বই রিভিশন করবে। আর যাই হোক, সে রক্তিমের সামনে লজ্জায় পড়তে চায় না। পড়া না পারলে রক্তিম কি মনে করবে, তাকে গুবলেট ভাববে, মান সম্মান যা আছে সব হাওয়ায় উড়ে যাবে। আর এখন রক্তিম তাকে পচানোর সুযোগও পেয়ে যাবে, কিন্তু সে নিজেকে পচানোর একটা সুযোগও রক্তিমকে দিতে চায় না। ঈশার আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। গত রাতের মতো লোকাল বাসে করে যাওয়া তার কোনো ইচ্ছে নেই, তাই তাড়াহুড়ো করে সে তৈরি হয়ে নিল। চুলগুলো ঠিকমতো বাঁধতে পারেনি, কোনো মতে পেঁচিয়ে নিয়েছে। আর বাস ধরার জন্য এক প্রকার দৌড় দেয়। আশেপাশে মানুষ দেখার সময়ও তা নেই। এদিকে দিব্যরাজকে ভার্সিটিতে ক্লাস নেই, তবু সে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছে। সে বাসা থেকে বের হয়ে ঈশাকে দৌড়াতে দেখে একটু জোরে পা চালালো। সামনের বাসটি অল্পের জন্য ধরতে পারল না, আর ঈশা সেই বাসের পেছন পেছন ছুটছে। দিব্য ঈশার অবস্থা দেখে দৌড়ে এসে ঈশাকে আটকালো আর বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে বাসের পেছনে দৌড়লে বাস কি দাঁড়াবে ভেবেছ? তোমাকে দেখলে বাসটি দাঁড়িয়ে থাকতো, ফেলে চলে যেত না। কিন্তু আমি লোকালে যাব না। তোমাকে যেতে বলেছে কে? ভার্সিটিতে ক্লাস আছে, শেষ বাসটিও ধরতে পারলাম না। তাহলে তো সমস্যা। আপনি যাবেন না? হ্যাঁ, যাব। কিন্তু আপনার তো বাস ধরতে না পারার কোনো আক্ষেপ নেই, কোনো চিন্তাও নেই। জীবনে কত কিছু আসবে যাবে, মেয়েদের মতো এসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কি দরকার বলো? এটা ছোটখাটো ব্যাপার? ঠিক আছে, এখন ভার্সিটিতে কিভাবে যাবেন তাই তো বলেন। লোকালে উঠে চলে যাব, দাঁড়িয়ে বা বসে, একভাবে গেলেই চলবে। আর আমার ক্লাসও নেই, এমনি আড্ডা দিতে যাব। আর সামনে এক চায়ের দোকান আছে, চাটা খুব মজার। এক কাপ চা খেয়ে তারপর বাস ধরবো। ও, তাহলে আমি কি এখন বাসায় চলে যাব? কিন্তু মা তো আমাকে বকবে। বকবে কেন? কারণ দেরিতে ঘুম ভেঙেছে বলেই তো বাসটা মিস হলো। আচ্ছা, তাহলে আমার সাথে চলো, তোমার অভিজ্ঞতা বাড়িয়ে দেই। তোমাকে আজ ভিন্নভাবে জীবনটা দেখাবো। এরপর দিব্য আর ঈশা ফুটপাত ধরে হাঁটতে লাগলো। দিব্য হঠাৎ বলে উঠল, প্রতিদিন ঘুম থেকে উঠে বাস ধরে ভার্সিটি আসো, তারপর আবার বাস ধরে বাসে যাও, এগুলো তো সাধারণ ব্যাপার। এমন কিছু করো যেটা কখনো করোনি, দেখবে অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরনো খারাপ স্মৃতি মনে করার সময় পাবে না। তখন ভালো স্মৃতিগুলো বাজে স্মৃতিগুলোকে ঢেকে দেবে। কিভাবে? ধরো তুমি প্রতিদিনের কাজেই অভ্যস্ত, দিন শেষে বাসায় গিয়ে আজকের দিনগুলো চিন্তা করবে। যদি সেই দিনটিতে কোনো নতুনত্ব না থাকে, তখন আর চিন্তা করার কোনো মজা পাবে না। তারপর আবার সেই আগের মতোই পুরনো খারাপ দিনগুলো কল্পনা করতে থাকবে। কিন্তু যখন নতুন কিছু ঘটবে, তোমার ব্রেইন কিছুদিন নতুন জিনিসগুলো নিয়ে ভাববে। এভাবে প্রতিদিন নতুন কিছু ঘটলে ধীরে ধীরে তোমার পুরনো অতীত সারা জীবনের জন্য না ভুলে গেলেও মনে করতে ইচ্ছে করবে না। তোমার মন চাইবে সুখ স্মৃতিগুলো মনে করতে, যেদিন তুমি সবচেয়ে বেশি এসেছ। আপনার তো দেখছি অনেক অভিজ্ঞতা। আর শোনো, আমাকে আর আপনি করে ডাকবে না। কেন? ভুলে গেলে নাকি? আমি কিন্তু ভালো বন্ধু হতে চেয়েছিলাম, আর বন্ধুতে আপনি মানায় না, তুই বা তুমি বললেই ভালো মানায়। আর আমি যেহেতু বয়সে বড়, তাই তুমি করেই বলবে। আচ্ছা। ঈশা আর দিব্য রাস্তার পাশের চায়ের দোকানে গেল। তারপর 2 কাপ চা নিয়ে পাশের বেঞ্চে বসলো। তখন দিব্য চায়ের কাপে চুমুক বসাতে বসাতে বলল, খোলা আকাশের নিচে বসে গাড়ির হর্ন শুনে চা খাওয়ার আলাদা এক মজা আছে। কবি কিন্তু চায়ের কাপ নিয়েও কবিতা লিখতে পারে। হ্যাঁ, আর চায়ের স্বাদও কিন্তু অনেক ভালো। এইগুলোই ন্যাচারাল বাঙালি বাঙালি ভাব। রেস্টুরেন্টে মনোরম পরিবেশ, হাজার হাজার বাতি আর এয়ার কন্ডিশনের কৃত্রিম হাওয়ার মধ্যে তুমি বাঙালি হওয়ার অনুভূতি খুঁজে পাবে না। টাকা দিয়ে কৃত্রিমতা পাওয়া যায়, কিন্তু প্রকৃতির কিছু পাওয়ার জন্য অনুভব করার প্রয়োজন। আপনি দেখছি অনেক কিছুই জানেন। আপনার সাথে সময় কাটিয়ে ভালোই লাগছে। এরপর দিব্য আর ঈশা চা খেয়ে রিক্সায় উঠল। এরপর ঈশা বলল, আমার কিন্তু রিক্সায় চড়তে অনেক ভালো লাগে। তাই? তবে রাতে বেশি ভালো লাগে। অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ, আশেপাশের বিল্ডিং আর দোকানের বাতি, আকাশের তারা, এসবকে সাক্ষী করে রিক্সায় চড়ে মনের হাওয়া লাগানো। ভালো লাগে না পরিবেশটা? দিব্য ঈশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশা লজ্জা পেয়ে বলল, কি হলো? কিছু না, এমন পরিবেশে তুমি থাকলে আমারও ভালো লাগবে। আচ্ছা, আইসক্রিম খাবে? চকলেট ফ্লেভারটা। আমার ভ্যানিলাটা ভালো লাগে।
এরপর দীপ আর ঈশা রিক্সা থেকে নেমে পড়ল। দীপ ভাড়া মিটিয়ে দোকান থেকে 2টি আইসক্রিম কিনে নিল। তারপর দীপ ঈশার হাতে একটি ধরিয়ে দিয়ে বলল, চলো, ওই পাশের রাস্তায় মানুষজন কম, হেঁটে হেঁটে আইসক্রিম খাওয়া যাক। আমারও কিন্তু আইসক্রিম হেঁটে হেঁটে খেতেই ভালো লাগে। স্কুল থেকে বান্ধবীদের সাথে যখন বাসায় ফিরতাম তখন এভাবে হেঁটে হেঁটেই আইসক্রিম খেতাম। কিন্তু এখন বড় হয়ে গেছি, মানুষজন কী ভাববে তাই আর। মানুষজনের কথা ভেবে কি জীবনকে উপভোগ করা ছেড়ে দেবে নাকি? আমরা আজ আছি কাল নেই। আমাদের প্রতিটা দিন আনন্দের সাথে কাটাতে হবে। প্রতিটি দিনের শেষে মনের মাঝে যদি সন্তুষ্টি থাকে, এটাই সবচেয়ে বড় অর্জন। ঈশা দীপর দিকে তাকিয়ে ভাবছে, এমন মানুষই তো সে চেয়েছিল, যে মানুষ তাকে জীবনে অর্থ বোঝাবে, সব কিছুর মধ্যেও তার সুখ স্মৃতির সঙ্গী হবে। ঈশা মনে মনে বলল, দেবু, তুমি কেন আগে আসোনি আমার জীবনে? কেন মুহিব নামের মানুষটি এসে আমার জীবনের কিছু অংশ কালো করে দিয়েছে? কেন আমি মুহিবের পিছনে এত সময় নষ্ট করেছি? ওই সময় আমি কেন নিজেকে ফিরিয়ে আনিনি? কেন নিজের আত্মমর্যাদাকে নিচে নামিয়ে দিয়েছিলাম? দীপ ঈশাকে অন্যমনস্ক হয়ে হাঁটতে দেখে বলল, কি ভাবছ? দীপর কথায় ঈশা বাস্তবে ফিরে এলো। তারপর মলিন হেসে বলল, পুরনো স্মৃতিগুলো নিয়েই ভাবছি। আমার অনেক আফসোস হয়। আমি দীপ ঈশার ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, যে চলে গেছে তাকে চলে যেতে দাও, যে আছে তাকে ধরে রাখো। অতীতকে মনে করে কষ্ট পাও বোকামি। তবে হ্যাঁ, অতীতের ভালো স্মৃতিগুলো মনে রাখা ভালো। দীপর ঈশা কথা বলতে বলতে লোকাল বাসে উঠে পড়ল। দীপ বলল, আমি দাঁড়িয়ে যাব, তুমি বসো। আমিও দাঁড়িয়ে যাব। সব অভিজ্ঞতা একসাথেই করেছি, এটা কেন বাদ যাবে? তুমি মেয়ে মানুষ, দাঁড়িয়ে থাকলে। ঈশা এবার দীপর ঠোঁটের সামনে আঙ্গুল তুলে ধরে বলল, জীবনের নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য কি এখন আমাকে ছেলে হয়ে যেতে হবে? ঠিক আছে, ভালো মতো ধরবে, কিন্তু ব্রেক করলে না হয় পড়ে যাবে। দীপর ঈশা অনেকক্ষণ দাঁড়িয়ে গেল, কিন্তু ঈশার আর দাঁড়াতে ভালো লাগছিল না। ভার্সিটির বাস হলে সমস্যা ছিল না, সবাই একসাথে নামে, একটা শৃঙ্খলা আছে। কিন্তু এখন কিছুক্ষণ পর পর কেউ নামছে আর উঠছে। দীপ ঈশার ইতস্তত ভাব দেখে বলল, এটাই বলতে চেয়েছিলাম, এভাবে দাঁড়িয়ে যাও মেয়েদের জন্য অস্বস্তিকর ব্যাপার। কিন্তু কিছু বলার আগে চুপ করিয়ে দিলে। সব জায়গায় কিন্তু মেয়েদের অভিজ্ঞতা না হয় ভালো। এটা কিন্তু বাংলাদেশ। তাদের একটু দেরি হয়ে গেল ভার্সিটিতে পৌঁছাতে। রোহানার অনেক দিব্যর জন্য অপেক্ষা করছিল। দিব্যর সাথে ঈশাকে দেখতে পেয়ে রোহানের ভেতরটা কেমন যেন মোচড় উঠল। তারা হেসে হেসে কথা বলে এদিকেই আসছে। ঈশাকে দিব্যর সাথে হাসতে দেখে রোহান ভাবছে, মেয়েটা আমার সাথে তো কখনো এভাবে হেসে কথা বলেনি। আমার সামনে আসলে সে চুপচাপ হয়ে যায়, আমার সাথে হাঁটতেও চায় না, সব সময় দূরে দূরে থাকে, ঠিকমতো তাকায়ও না। দিব্যর ঈশা রোহানার অনেকের সামনে এসে দাঁড়ালো। অনেক দিব্যর কাঁধে হাত রেখে বলল, দোস্ত, আজকে তোকে ভীষণ খুশি মনে হচ্ছে। অনেক বেশি। তুমি ক্লাসে যাও, যাওয়ার সময় আমাকে একটা ফোন দিও, বুঝেছ? আচ্ছা। ঈশা চলে যাওয়ার পর অনেক হেসে বলল, ফোন দেবে? বাহ, এত দূর! দোস্ত, এখন কিন্তু বড়সড় একটা ট্রিট পাচ্ছি। ঈশা তোকে ফোন নম্বরে দিয়েছে? ঈশার নম্বর তো আমার কাছে আগে থেকেই ছিল। ঈশার কাছে হয়তো আমার নম্বর আছে। আমরা তো প্রতিবেশী হই, আর কলেজ থেকে ঈশাকে চিনি। বুঝেছিস রোহান, ঈশা আমার বন্ধুর অনেক দিনের পুরনো ভালোবাসা, দুদিনের প্রেম নয় কিন্তু। ঈশার ক্লাস শেষ হওয়ার পর দীপর ঈশা একসাথে বাসে যাচ্ছে, আর রোহান চুপচাপ তাদের দেখছে। পুরো রাস্তায় যে ঈশার অনুষ্ঠানের গাওয়া গান আর কবিতাটি শুনেছিল, ঈশার গাওয়া গানটির সাথে তার জীবনের কোনো না কোনো অংশ মিলে যাচ্ছে। চোখ বন্ধ করে রোহান ভাবছে, এত আনন্দহীন জীবন সে তো চায়নি। তার পারন্ত বয়সে সে মাকে পায়নি, বাবা সবসময় ব্যস্ত ছিল। ওসব বাসায় তখন আসতো যখন বাবা থাকতেন। মায়ের আদর, বাবার আদর, সব কিছু থেকেই বঞ্চিত ছিল রোহান। আর আজ প্রথম কাউকে ভালোবেসেও সে হারিয়ে ফেলেছে। অদ্ভুত জীবন, যাকে ভেবে আমরা জীবন পাড়ি দিই, সে অন্যের সাথে সুখ ভাগাভাগি করে। রোহানের মন আজ বড়ই ছন্নছাড়া। সে নিজেও জানে না কবে সে তার জীবনে অর্থ ফিরে পাবে, কবে পরিপূর্ণ হবে তার পরিবার, কবে রোহানের অপেক্ষার সমাপ্তি হবে। ইদানিং রক্তিম রিধিকে পড়াশোনায় সাহায্য করছে, কিন্তু রিধির সাথে পড়াশোনার বাইরে কোনো কথাই বলছে না। আর তার রিধির একদমই ভালো লাগছে না। এমন তো নয় যে তার রক্তিমের সাথে কথা বলতে ভালো লাগে না, বরং সে তো রক্তিমের কথা মাথায় রাখে না। তবুও আজকাল রক্তিমের গম্ভীর ব্যবহার তাকে প্রচুর বিরক্ত করছে। রিধি মনে মনে ভাবছে, আমি তো
এমনটাই চেয়েছিলাম, কিন্তু তবুও কেন আমার ভালো লাগছে না। এদিকে রিধিতে টেস্ট পরীক্ষা শেষ। কয়েকদিন সে টানা পড়াশোনায় নিজেকে ব্যস্ত রেখেছিল, তাই পড়াশোনা থেকে 2 দিন ছুটি নিয়েছে। এরপর বিকেলে দিয়ার সাথে বাইরে হাঁটতে বের হয়েছিল। তখন দিয়া বলল, এই রিধি, রক্তিম ভাইয়ের কি অবস্থা? কেন, তার আবার কি হয়েছে? আরে, আঙ্কেল আন্টি যেদিন বাসায় ছিল না, ওই দিন রাতের ঘটনাটা কি ভুলে গেছিস? না, ভুলে যায়নি। তিনি সেদিন বলেছিল তোকে ভালোবাসে। রিধি, রক্তিম ভাইয়া কিন্তু তোকে নিয়ে অন্যভাবে চিন্তা করেন, বোন হিসেবে কখনো দেখেননি। আচ্ছা, এসব নবনী আন্টি আর জুনায়েদ আঙ্কেল জানতে পারলে কি হবে? মা নাকি জানে? সত্যি? উনি জানার পরও তোকে রক্তিম ভাইয়ের সাথে একলা ছেড়ে কোথাও যায় কিভাবে? কবে থেকে জানে? রক্তিম দেশের বাইরে যাওয়ার আগ থেকেই। মার ভাইয়া যদি জানতে পারে কেউ আমাকে পছন্দ করে, তখন তো আমাকে বাসায় একাই ছাড়বে না। আর রক্তিম ভাইয়া তোর সাথে একই ছাদের নিচে থাকে, এটা আসলে অনেক গম্ভীর ব্যাপার। তার উপর তিনি রক্তিম ভাইয়াকে তোর সাথে একা ছেড়ে দেন। ভাইয়া কেমন মানুষ সেটা তো আমি জানি না, তবে যদি তোর সাথে কিছু একটা করে ফেলে তখন? রক্তিম কিছুই করবে না, আর উনি আমার আপন মা নয়। রক্তিম আসার পর থেকে মা আমার সাথে আর আগের মতো ভালোভাবে কথাও বলে না। রক্তিম আমাকে ভালোবাসে, এখানে আমার দোষ কোথায়? বাবাও জানতে পারলে হয়তো আমাকে বিয়ে দিয়ে দেবে। আমার জন্য তারা তাদের ছেলের কাছ থেকে কেন দূরে থাকবে? আর রক্তিম তো তাদেরই সন্তান। আমার আম্মি বাপ্পি বেঁচে থাকলে হয়তো আমার কোনো চিন্তাই থাকতো না, বিয়ে করারও কোনো চাপ থাকতো না। রিধির চোখে পানি দেখে দিয়া রিধির হাত ধরে বলল, রিধি, আমি আছি তো তোর সাথে। বিয়ে করতে না চাইলে আমার কাছে চলে আসবি, আমরা একসাথে থাকবো। আর মা তোকে খুব ভালোবাসে, ভাইয়া তো তোকে বোনের চোখে দেখে। আর সাথে ঈশা আপু, মানে আমার হবু ভাবিও কিন্তু অনেক ভালো, তিনিও তোর অনেক যত্ন নেবে। ঈশা আপু আর দিব্য ভাইয়ার মধ্যে কি কিছু চলছে? হ্যাঁ, ভাইয়া আপুকে প্রপোজ করেছিল, কিন্তু আপু এখনও হ্যাঁ বলেনি। তবে তারা প্রতিদিন একসাথে ভার্সিটিতে যায় আর একসাথেই আসে। ভাইয়া তো ইদানিং ঈশা আপুর বাবা কামাল আঙ্কেল আছে না, তার সাথে খুব ভালোই ভাব জমিয়ে ফেলেছে। ঈশা আপুর বাবা প্রতিদিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর ভাইয়া তো আগে সকালেরটা বাসায় পড়তো, বাকিগুলো মাঝে মাঝে মসজিদে গিয়ে পড়তো, কিন্তু এখন প্রতিদিন যায়, এমনকি সকালেও। সাথে আমাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়ে যায়। বাহ, অনেক ভালো তো। ভালোবাসা কিন্তু মানুষকে পরিবর্তনও করে ফেলে। হ্যাঁ, ঠিক বলেছিস। আর জানিস, ভাইয়ার অনার্স শেষ হলে বিয়ের প্রস্তাব পাঠাবে বলেছে। কিন্তু তুই যে বললি ঈশা আপু এখনো হ্যাঁ বলেনি। উনি হ্যাঁ বলেনি ঠিক, কিন্তু নাও তো করেনি। আপু ভাইয়াকে বলেছিল তার বাবা মা রাজি থাকলে তার কোনো সমস্যা নেই, কিন্তু ঈশা আপু ভাইয়ার সাথে প্রেম করতে পারবে না, কারণ আপুর নাকি প্রেমের প্রতি আস্থা নেই। তুই কিভাবে জানলি এত কিছু? ভাইয়া আর ভাইয়ার বন্ধু আছে না, অনেক ভাইয়া, তাদের কথা শুনে ফেলেছি, তারাই বলছিল এসব। ওরে আমার কান পাতলা রে, এগুলো শুনিস আড়ি পেতে? অনেক খারাপ অভ্যাস। চুপ কর। রক্তিম একটা কাজে বাইরে বের হয়েছিল, আর ঠিক সেই সময় দিব্য আর অনিকের সাথে দেখা হয়ে গেল। দিব্য রক্তিমকে দেখে বলল, আসসালামু আলাইকুম রক্তিম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দিব্য অনিকের সাথে রক্তিমের পরিচয় করিয়ে দিয়ে বলল, ও হচ্ছে আমার বন্ধু অনিক। অনিক রক্তিমের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি? আমিও ভালো। দিব্যি, আপনার কথা অনেক বলেছে। অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন আপনি। মেডিকেল আর বুয়েটে একসাথেই চান্স পেয়েছিলেন। রক্তিম উত্তরে শুধু মুচকি হাসলো। অনিক আবার বলল, আপনি তো এখন সাকসেসফুল ইঞ্জিনিয়ার। তবুও বাবার বিজনেসই সামলাচ্ছি, নিজের কিছুই নেই। তো তুমিও কি এই এলাকায় থাকো? না না, দিব্যির সাথে ওর বাসায় এসেছি। আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকি। আর তোমার পরিবার? বাবা মা দেশের বাইরে থাকেন, আর শুধু আমি এখানে আছি। আসলে আমার দেশে থেকে পড়াশোনা করার ইচ্ছে ছিল, তবে পড়াশোনা শেষ করলে এখানেই বাসা নিয়ে নেব। এরপর হয়তো বাবা মাও দেশে চলে আসবেন। ও, তা তোমরা কি চট্টগ্রামে স্থানীয়? না, আমরা ঢাকায় ছিলাম। সেখানেই দাদার বাড়ি আর নানার বাড়ি দুটোই ছিল। আর আমার দাদা আর নানা আপন চাচাতো ভাই ছিলেন, তাই আমাদের ফ্যামিলি অনেক ছোট। ও, তারা এখন কোথায় আছেন? আর তোমাদের বাকি আত্মীয়রাও কি ঢাকায় থাকেন? আসলে আমাদের আত্মীয় নেই। আমার বাবা আমার দাদার একমাত্র ছেলে, আমার মা নানার একমাত্র মেয়ে। নানা অসুস্থ ছিলেন, তিনি বাবা মার বিয়ের আগেই মারা যান। আর নানার ইচ্ছে ছিল বাবা মার বিয়েটা হোক, ওভাবেই সম্পর্ক। দাদা দাদিও মারা যায় অল্প বয়সেই। পরে ছোট বোন হওয়ার পর নানিও মারা যান। তোমার ছোট বোনও আছে? ছিল, কিন্তু এখন নেই। 7 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই আমরা দেশের বাইরে চলে যাই।
বাবা ওই সময় অনেক মানসিক আঘাত পেয়েছিলেন, আর কয়েক বছর ট্রিটমেন্ট করার পরই তিনি সুস্থ হন। কীরকম অ্যাক্সিডেন্ট? আমরা মেলায় গিয়েছিলাম, আর সেখানেই আগুন লেগে যায়। হুড়োহুড়িতে আমরা অরুকে হারিয়ে ফেলেছিলাম, আর বাবা অরুকে খোঁজার জন্য গিয়েছিলেন, কিন্তু তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন, আর সেখানে স্ট্রোক করে ফেলেন। দেশে আমাদের পরিচিত কেউ ছিল না, কারণ আমরা আগে থেকেই দেশের বাইরে ছিলাম। ওই সময় মাত্র 3 বছর হয়েছিল ঢাকায় এসেছিলাম। এরপর বাবার ম্যানেজার আমাদের নিতে আসেন, কারণ ডাক্তার জানিয়েছিল বাবার ট্রিটমেন্ট দেশের বাইরেই ভালো হবে। এরপর তোমার বোনের খোঁজ পাওনি? বিপদ আসলে সব একসাথেই আসে। আমি তো ওই সময় অত বড় ছিলাম না, আর মার একার পক্ষে সব সামলানো সম্ভব ছিল না। বাবার সাথেও তো কাউকে থাকতে হবে। তবুও খোঁজ নেওয়ার জন্য ম্যানেজারকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু উনি বলেছেন অনেককে চিহ্নিত করা যাচ্ছে না। বুঝতেই তো পারছেন ভাইয়া, কিন্তু তবুও মা এখনো বিশ্বাস করে ওরও বেঁচে আছে। আসলে এই কারণেই পরিবার অনেক দরকার। ছোট্ট পরিবারে বিপদ আসলে পাশে থাকার মতো কেউ থাকে না। আর আমার বাবা খুব কম মানুষের সাথেই মিশতেন, তাই তার বন্ধুও কম ছিল। রক্তিম অনেকের কথা শুনে কিছুটা ধাক্কে খেল, কারণ সে যতটুকু জানে হৃদির বাবা মাও ঢাকায় থাকতো, আর রিধি তাকে অনু ভাইয়ের কথা বলেছিল। রক্তিম এখন মনে মনে ভাবছে, অনেক কি রিধির সেই অনু ভাইয়া? কারণ রিধিকেও মেলায় পাওয়া গিয়েছিল, আর আগুন লাগার ঘটনাটাও মিলে যাচ্ছে। এমনকি রিধি আর অনেকের চেহারার মাঝেও কিছুটা মিল আছে। তাদের একসাথে দাঁড়ালেও ভাই বোন মনে হবে। তোমার বোনের নাম অরু? অরুণী, আদর করে অরু ডাকতো সবাই। ও আচ্ছা, আমি আসি। আশা করি তোমার বোন যেখানেই থাকবে ভালো থাকবে। এই মুহূর্তে রক্তিমের বলার মতো আর কিছুই অবশিষ্ট নেই। সে বাসায় এসে ভাবছে, রিধির নামও অরণি ছিল, কিন্তু বাবা তার নামের সাথে মিলিয়ে রেখেছিল রিধি। এখন সে কি করবে? বা সে কাউকে বলবে, নাকি চুপ করে থাকবে? বাবা তো রিধিকে ছাড়া থাকতে পারবে না। তিনি রিধিকে খুব ভালোবাসেন, আর রিধি এই সত্যটা জানলে তাদের বাসা ছেড়ে চলে যাবে। আর এরপর যদি তাকে দেশের বাইরে নিয়ে যায়, তখন তো রক্তিম রিধিকে আর পাবেই না। না, এখন সে কাউকে কিছুই বলবে না। যতদিন রিধির মনে তার জন্য জায়গা হবে না, ততদিন সে এই সত্যটা গোপন রাখবে। রক্তিম এখন রিধির ভালোবাসার অপেক্ষায় আছে, তবে রক্তিম এখন বিষয়টি নিশ্চিত করবে আসলে কি রিধি সেই অরণি যাকে অনেক অরু বলছে। সন্ধ্যায় রক্তিম রিধির রুমের সামনে এসে দাঁড়ালো। এমন সময় রিধিও দরজা খুলল। রক্তিমকে দেখে সে বলল, আপনি? আজকে পড়াশোনা করবে না নাকি? আমি 2 দিন ছুটি নিয়েছি। এই সময় ছুটি নেওয়ার দরকার আছে? এখন প্রতিটা মিনিট তোমার জন্য গুরুত্বপূর্ণ। লবণী রিধি আর রক্তিমকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে জিজ্ঞেস করলেন, কি হলো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? রিধিকে পড়াতে এসেছিলাম, কিন্তু সে নাকি ছুটি নিয়েছে। কিসের ছুটি? পড়াশোনায় কোনো ছুটি নেই। রক্তিমের সময় ছেলেটা কত পড়াশোনা করেছিল জানিস? ঠিকমতো খাওয়া দাওয়াও করতো না, আর তুই সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। লবণীর কথা শুনে রক্তিম রিধির দিকে তাকিয়ে মুখ চেপে হাসলো, আর ভুরু নাচিয়ে মজা নিতে লাগলো, আর মুখ পাকিয়ে বলল, আমার মতো হতে হলে রিধিকে অনেক পরিশ্রম করতে হবে, আরও পারবেও না হয়তো। আমার কোনো ইচ্ছেও নেই আপনার মতো হওয়ার। তারপর মুখ ভেঙচি দিয়ে রুমে ঢুকে পড়ল। রক্তিমও পিছু পিছু এসে একটা চেয়ার টেনে রিধির পাশে বসলো। তারপর বলল, আজকে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো, যা হয়তো তোমারও ভালো লাগবে। রিধি এখনও মুখ ফুলিয়ে বসে আছে। রক্তিমের কথায় সে পাত্তা দিতে চাইছে না। রক্তিম এবার জিজ্ঞেস করলো, রিধি, তোমার অনু ভাইয়া দেখতে কেমন ছিল? রীতি রক্তিমের প্রশ্ন শুনে তার দিকে মুখ তুলে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে তার যা মনে ছিল সব কিছুই রক্তিমকে জানালো। যদিও অনেক কিছুই রিধির এখন আর মনে নেই, এমনকি তারা দেশের বাইরে ছিল এসব কথাও সে ভুলে গেছে। রিধি যখন হারিয়ে গিয়েছিল তখন ভালোভাবে সে লিখতে পারত। সে তার পুরনো ড্রয়িং খাতায় তার পরিবারের ছবিও এঁকেছিল। নিচে নাম লিখে রেখেছিল তার আম্মি, বাপ্পি আর অনু ভাইয়ার। সে তখনও স্কুলে ভর্তি হয়নি, তাই কাউকে সে চিনত না। তার আম্মি তাকে বাসায় পড়াতো, সেখান থেকে তার লেখা শেখা। এসব শুনে রক্তিম আবার জিজ্ঞেস করলো, তোমার কি একদমই মনে নেই তোমার আম্মি বাপ্পি দেখতে কেমন ছিল? মনে পড়ছে না, শুধু ঝাপসা মনে আছে। দেখলে চিনবে? হয়তো, কিন্তু কিভাবে সম্ভব? তারা তো এখন আর বেঁচে নেই। যদি বেঁচে থাকে তুমি নিশ্চিত কিভাবে হলে? তাদের লাশ কি দেখেছিলে? না। আচ্ছা বাদ দাও, আজ তোমার ছুটি, তুমি বরং নিজের মতোই পড়ো। কথাটি বলে রক্তিম চলে এলো। সে রীতিকে এখন কিছুতেই জানাতে চায় না, তবে এই বিষয়ে তাকে সব জানতেই হবে। এরপর সে দিব্যকে ফোন করে অনেকের সব তথ্য নিল।
তারপর দেখল অনিকের নাম, তার বাবা মায়ের নাম, অরণির নাম, সব কিছুই রিধির দেওয়া তথ্যের সাথে মিলে যাচ্ছে। এর চেয়ে বেশি প্রমাণ রক্তিমের আর প্রয়োজন নেই। শুধুমাত্র একটা জিনিস সব কিছুই পানির মতো পরিষ্কার করে দেবে, আর তা হলো যদি রিধির ছোটবেলার ছবি অনিকের বোনের ছবির সাথে মিলে যায়। আর অনিকের কাছে তো তার বোনের 7 বছর বয়সের তোলা ছবি অবশ্যই থাকবে। কিন্তু যখন রক্তিম ছবি খুঁজলো দিব্যের তখন সন্দেহ হলো। সে বলল, অনেকের বোনের ছবি কেন ভাইয়া? আপনি কি কিছু জানেন? দিব্য প্লিজ এখন আমাকে কিছু জিজ্ঞেস করো না। আর তুমি অনেককেও কিছু বুঝতে দিও না। আর সে যদি তার বোনকে খুঁজে পায় তাহলে তো ভালোই। অনেকের বোনকে অনেক ভালোবাসে। ও যদি ওর হারানো বোনকে ফিরে পায় আমি অনেক খুশি হব। কিন্তু আপনি কোনো কিছু তো অবশ্যই জানেন, তা না হলে আমার কাছে এসে এসব তথ্য নিতে চাইতেন না। দেখো দিব্যি, আমি জানি না অনিকের বোনকে, তবুও যদি আমি খুঁজে দিতে পারি, তবে আমি এখনো কিছুই জানি না। কিছু জানতে পারলে অবশ্যই তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ছবি পাঠিয়ে দেব। আমার রিধির জীবন থেকে এই দত্তক শব্দটি মুছে দেওয়া খুব দরকার। রিধিকে তার অধিকার দিতে হবে। রিধির তার আপন বাবা মার সাথে থাকার অধিকার আছে। এটি তো একটা ঘটনা, দুর্ঘটনা মাত্র, কোনো ইচ্ছাকৃতভাবে হওয়া ঘটনা নয়। ভাগ্যই লিখে রেখেছিল আমার জীবনে রিধি আসবে, তাই আজ এভাবেই এসেছে। তখন হয়তো ভাগ্যই কিছু অস্তিত্বের অপেক্ষায় অবসান ঘটাতে চায়। সকালে ভার্সিটিতে এসে দীপ অনিকের কাছ থেকে অরণির ছবি খুঁজে নিল। তারপর সেই ছবিটা রক্তিমকে পাঠিয়ে দিল। ছবি দেখার পরই রক্তিমের যেটুকু সংশয় ছিল তাও কেটে গেল। রিধি অরণি, অনিকের হারানো বোন, সেই সিদ্দিকা মরিয়ম অরণি। রিধির অনুভায়া বেঁচে আছে। রক্তিমের এই মুহূর্তে খুব ভালো লাগছে এই ভেবে যে তার রিধি অনাথ নয়। রক্তিম সিদ্ধান্ত নিল সে খুব শীঘ্রই রিধির সাথে তার পরিবারের দেখা করিয়ে দেবে। কিন্তু এখনও সেই সময় আসেনি। এত তাড়াতাড়ি সে রিধিকে হারাতে পারবে না। তার অপেক্ষার শেষ সমাপ্তি না হওয়া পর্যন্ত সে কাউকেই কিছুই জানাবে না। কয়েক সপ্তাহ পর ঈশার দিব্যের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। এরই মধ্যে দীপর ঈশার সম্পর্ক আরও গভীর হয়েছে। ঈশা মুহিবকে পুরোপুরি ভুলতে না পারলেও দীপর প্রতি তার মনে অনেক মায়া জন্মেছে। ঈশা এখন বুঝতে পারছে ভালোবাসা আসলে কেমন হয়। ভালোবাসা শুধু ফোনে কথা বলে রাত পার করা নয়। ভালোবাসা মানে অল্প কথাতেই প্রিয় মানুষটির খোঁজ নেওয়া, কিছু টাকা উড়িয়ে দামি দামি গিফটের মাঝে ভালোবাসা নেই। ভালোবাসা হচ্ছে প্রিয় মানুষটির চোখের গভীরতা বুঝতে পারা। রেস্টুরেন্টের খাবার খেয়ে ভালোবাসা ভাগ করা যায় না। নিজ হাতে প্রিয় মানুষটির জন্য তার পছন্দের খাবার রান্না করার মাঝে আছে ভালোবাসা। দামি গাড়ি কিনে ঘুরতে যাওয়া ভালোবাসা নয়। লোকাল বাসে একসাথে দাঁড়িয়ে ভালোবাসার মানুষটির হাত ধরে থাকার মাঝেও কিন্তু ভালোবাসা আছে। সুইমিং পুলের পানিতে একসাথে গোসল করে সেলফি নেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাঝে সেই ভালোবাসা নেই। যেই ভালোবাসা একসাথে পুকুরের পানিতে পা ডুবিয়ে পাশাপাশি বসে মনের জমানো কথা ভাগ করে নিয়ে নীরব পরিবেশকে নাড়িয়ে দেওয়ার মাঝে আছে। ভালোবাসা খুঁজে পাওয়া আর নেওয়ার জন্য শুধু একটি সুন্দর মন প্রয়োজন। ভালোবাসা এমন একটি মূল্যবান জিনিস যেটিতে কোনো খরচ নেই। রিধিদের গ্রুপ স্টাডির সময় শুরু হয়। 2 দিন করে এক একজনের বাসে গিয়ে পড়বে তারা। প্রথম 2 দিন তারা আনিকার বাসে গিয়ে গ্রুপ স্টাডি করলো। আর এই 2 দিনেই ইপ্তি রিধির সাথে অনেক ফ্রি হয়ে যায়। অন্যদিকে রক্তিমও গেল 2 দিন আনিকার বাসা থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। আর দ্বিতীয় দিন রিধিকে ইপ্তির সাথে হেসে কথা বলতে দেখে তারা অনেক বিরক্ত লাগছিল। রক্তিম মূলত রিধির উপর নজর রাখতেই সেখানে দাঁড়িয়েছিল। এরপর রিধি আর ইপ্তির কথা থামিয়ে দিয়ে রক্তিম তাদের দিকে এগিয়ে এলো আর রিধিকে উদ্দেশ্য করে বলল, পড়া শেষ হওয়ার পর সোজা বাসায় যাওয়ার কথা ছিল, আর তুমি অভদ্রের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছো। এখন সন্ধ্যা হয়ে গেছে রিধি, বাসায় চলো। রক্তিমের কথা শুনে রিধি মুখ ফুলিয়ে জোরে জোরে পা চালিয়ে চলে এলো বাসায়। রক্তিম পেছন পেছন এসে রিধিকে বলল, এভাবে লাফিয়ে লাফিয়ে চলে আসলে কেন? আপনি সবার সামনে আমাকে বকা দিচ্ছিলেন, আর আমি কচ্ছপের মতো হেঁটে হেঁটে আসবো যাতে সবাই আরো মজা নিতে পারে। ছেলেটির সাথে এত হাসছিলে কেন তুমি? ওমা, হাসি এসেছে তাই হেসেছি। আপনার মতো মুখটা বাংলার 5 বানিয়ে রাখবো? আমার মুখ বাংলার 5-এর মতো? আপনার কি নিজেকে খুব সুদর্শন মনে হয়? প্রতিদিন ভালো করে আয়না দেখবেন, তখন ভ্রান্তিটা দূর হয়ে যাবে। বুইড়া বেটা একটা। রিধি দৌড়ে তার রুমে চলে গেল। এখন প্রতিদিনই এমন হয়। রিধি রক্তিমকে দেখিয়ে দেখিয়ে কখনো আদি কখনো শাহিদ বা ইপ্তির সাথে অনর্থক অপ্রাসঙ্গিক
কথা বলে হাসাহাসি করে, আর এদিকে রক্তিমের আগে মুখ লাল হয়ে যায়। তবু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করে। অন্যদিকে রিধিরও খুব ভালো লাগছে রক্তিমকে এভাবে রাখাতে। প্রতিদিন গ্রুপ স্টাডি শেষ হওয়ার পর রক্তিম তাকে জেরা করে কি করেছে জানার জন্য, আর রিধির একটাই উত্তর, আমি যাই করি, আপনার কি? আজ সবাই রিধির পাশে আসবে, তাই সকাল থেকে সে রুম পরিষ্কার করছে। রক্তিম তাকে রুম পরিষ্কার করতে দেখে বলল, তোমাকে কি পাত্র দেখতে আসবে? রুম যেভাবে সাজাচ্ছ। পাত্র দেখতে আসলেই কি মানুষ রুম গুছিয়ে রাখে? এই তুমি এভাবে, এসব কি? তুমি ঠোঁটে কি লাগিয়েছো? আপনি আমার রুমে এসে এভাবে তদন্ত করছেন কেন? আমার যেমন ইচ্ছে আমি তেমন করব। রিধি, তুমি ছেলেগুলোকে দেখানোর জন্য এভাবে সেজেছো? এসব কিন্তু ভালো না। আমি নিজেকে পরিপাটি করেছি আর সেজেছি মানে শুধু একটু ঠোঁটে হালকা। রক্তিম রিধিকে আর কিছু বলতে না দিয়ে তাকে নিজের কাছে টেনে আনলো আর জোর করে তার ঠোঁট মুছে দিয়ে বলল, আর কখনো এভাবে সেজেগুজে পড়তে বসলে মেরে ভর্তা বানিয়ে দেবো। পড়ায় মন আছে নাকি অন্য কোথাও? আর যাতে তোমাকে এসব ভংচং করতে না দেখি। রিধি রক্তিমের থেকে নিজেকে ছাড়িনি রক্তিমের হাত কামড়ে দিল, আর রক্তিম ব্যথায় কুকড়ে উঠল। রিধি চিৎকার করে বলল, রাক্ষস একটা! সাহস কি করে হয় আমাকে বিরক্ত করার? তুমি আমার হাত কামড়িয়েছো আর আমাকেই রাক্ষস বলছো? তোমাকে তো আমি মানুষ ভেবেছিলাম, আর তুমি তো। আমি কি? হ্যাঁ, তুমি আমার হাত কামড়ে দিয়েছো। দাঁড়াও, মজা বুঝবে এখন। রক্তিম এদিক সেদিক তাকিয়ে রিধির বই খাতা সব বিছানায় আর আলনায় থাকা জামা কাপড়গুলো সব মেঝেতে ফেলে দিল। কয়েক মিনিটের মধ্যে সে পুরো রুম এলোমেলো করে দিল। তখনই বেল বেজে উঠল, অর্থাৎ রিধির বন্ধুরা চলে এসেছে। রিধি চোখ বড় বড় করে পুরো রুমের অবস্থা একবার দেখে নিল। রক্তিম রিধির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, আমার কথা মতো না চললে এমন অত্যাচার রোজ চলবে। বাই বাই ডিয়ার। রিধির মাথা মুহূর্তেই গরম হয়ে গেল। সে জোরে জোরে চিৎকার করে বলল, আমি প্রতিশোধ নিব, দেখে নিব, বলে রাখছি। আজকে দীপর জন্মদিন। রাজিয়া রহমান সকালে উঠেই 2টি কেক বানিয়েছে। প্রতি বছরই তিনি দিব্যের জন্মদিনে 2টি কেক বানান। একটি কেক দিব্যের জন্য, আরেকটি কেক রোহানের জন্য। রোহানের জন্য বানানো কেকটি তিনি মেডিকেলে নিয়ে যান। শিশু ওয়ার্ডের বাচ্চাদের সাথে তিনি নিয়ে কেকটি কাটেন। এই 15 বছরে তিনি ছেলেকে একটিবার দেখার জন্য কতই ছটফট করেছেন, কিন্তু এটা তার মনের মাঝেই সীমাবদ্ধ ছিল, কখনোই তা প্রকাশ করেনি। আজ রোহানের জন্মদিন, কিন্তু সে কখনোই জন্মদিন পালন করেনি। সে তার জীবন থেকে যত রঙিন মুহূর্ত আছে সব নিজে হাতে মুছে দিয়েছে। আজ সকালে এসেই উষা রোহানের পছন্দের নাস্তা বানিয়েছে, কিন্তু রোহান নাস্তা না করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। মূলত উষার হাতের রান্না তার ভালো লাগে না, তবে বাসায় বুয়া এসে রান্না করে দিয়ে যায়। যেদিন বুয়া আসে না সেদিন রোহান কিছুই খায় না। আর দুপুরে তো বাবা ছেলে বাইরে খেয়ে নেয়, রাতেও কিনে খায়, আর মাঝে মাঝে বুয়া রান্না করে দেয়। গতকাল সারা রাত রোহান ঘুমায়নি। রাজিয়া রহমানের ছবি হাতে নিয়ে ছাদে বসেছিল, তাই সে বাসের সিটে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল। এদিকে ঈশা এখনও কেক বানানো শিখেনি। সে দিব্যের জন্য দোকান থেকে কেক অর্ডার করেছিল, তবে সে দিব্যের পছন্দের নাস্তা বানিয়েছে। ঈশা সকাল সকাল নাস্তা নিয়ে বেরিয়ে পড়ল। দীপর নীল রং খুব পছন্দের, তাই সে আজ নীল রঙের শাড়ি পরল। দীপর চুড়ির শব্দ অনেক ভালো লাগে। ঈশা চুড়ি পরলেই দিব্য তার আঙ্গুল দিয়ে চুড়িগুলো নাড়াতে থাকে, তাই ঈশা হাতে নীল রঙের চুড়ি পরেছে, চুলগুলো খোলা রেখেছে। যেহেতু দিব্য কৃত্রিমতা একদমই পছন্দ করে না, তাই ঈশা একটুও সাজেনি। এমনিতেই ঈশা প্রাকৃতিকভাবেই অনেক সুন্দর। ঈশা অর্ডার আনার জন্য সকালে ইপ্তির সাথে রিক্সা নিয়ে জিএসসি চলে গেল। সেখান থেকে ঈশাকে বাসে উঠিয়ে দিয়ে ইপ্তি বাসায় চলে আসলো, কিন্তু বাসের সব সিট ভর্তি ছিল, শুধু রোহনের পাশে সিটটাই খালি ছিল। তাই সে না চাইতো রোহানের পাশে বসতে হলো ঈশাকে। আর এদিকে রোহান তো গভীর ঘুমে মগ্ন। কিছুক্ষণ পর বাসের ঝাঁকুনিতে রোহানের মাথাটা ঈশার কাঁধে ঢলে পড়ল। তৎক্ষণাৎ ঈশা চোখ বড় বড় করে রোহানের দিকে তাকালো। যদিও সে রোহানকে এর আগের ঘটনার জন্য ক্ষমা করে দিয়েছিল, তবু এখনও হালকা ক্ষোভ রয়ে গেছে। রোহানের মাথাটা ঈশা হাত দিয়ে বারবার সরিয়ে দিচ্ছিল, তবুও তা বাসের ঝাঁকুনিতে ঈশার কাঁধে এসে পড়ছিল। এবার ঈশার প্রচণ্ড রাগ উঠে গেল। প্রথমত রোহান একজন ছেলে, দ্বিতীয়ত এই ছেলেটাই তার সাথে বাজে ব্যবহার করেছিল। রাগের মাথায় হোক আর ঠান্ডা মাথায় হোক, এটা ঈশার ভাবার বিষয় না, কিন্তু খারাপ ব্যবহার তো করেছিল। তাই সে ক্ষোভ থেকে সে এবার খুব জোরে রোহানের মাথা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বাসটি ওই সময় টার্ন নিচ্ছিল, তাই মাথাটি জানালার সাথে খুব জোরে আঘাত পেল।
আর সাথে সাথে রোহানের ঘুম ভাঙলেই তাছাড়া সে প্রচুর ভয় পেল। সে মাথায় হাত দিয়ে ঘুম ঘুম চোখে ঈশাকে তার পাশে দেখতে পেল। আর ঈশার চোখে মুখে বিরক্তি ভাব দেখে সে বুঝতে পারল মূলত কি হয়েছিল। এরপর রোহান মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার নিজেকে খুব তুচ্ছ, নিঃস্ব আর ছ্যাঁচড়া মনে হচ্ছে। অনেকক্ষণ পর রোহান ঈশার দিকে মুখ ফিরিয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি, অনেক গভীর ঘুমেছিলাম তো, কিছু মনে করো না। মেয়ে দেখলেই কি এমন ছ্যাঁচড়ামি করতে মন চায়? আসলে আপনার কোনো দোষ নেই, এটা তো কালচার। ঈশার কথা শুনে রোহান কি বলবে বুঝতে পারছে না। রোহান ভাবছে ঈশা হয়তো সেই দিনে ব্যবহারটি সুদে আসলে তুলে নিচ্ছে। এরপর রোহান মলিন মুখে বলল, ওই দিনের জন্য আমি তোমাকে সরি বলেছিলাম, তুমি কি এখনো রেগে আছো? আমি অন্য কোথাও সিট পাইনি, তাই এখানে বসতে হয়েছে। এখন আবার এটা বলবেন না যে আমার আপনার পাশে বসতে ভালো লাগছিল, আর আপনাকে ধাক্কা দেওয়া ছাড়াও আমার উপায় ছিল না, যেভাবে চড়ে বসেছিলেন। রোহান মনে মনে ভাবছে, ঈশা, তোমাকে কিভাবে বুঝাবো? ওই দিন আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি যা বলেছিলাম রাগের মাথায় বলেছিলাম। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, হয়তো আমার কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, খুবই ভালোবাসি ঈশা। ভালোবাসার মানুষকে কি কেউ ইচ্ছা করে কষ্ট দেয় বলো? তাহলে আমি কিভাবে পারবো তোমাকে কষ্ট দিতে? আমাকে নাইবে ভালোবাসলে তাতে কোনো সমস্যা নেই আমার, বরং তুমি আর দিব্য একসাথে ভালো থাকলে আমার কোনো কিছুই চাই না। কিন্তু একটু সুন্দর করে কথাও তো বলো না আমার সাথে। অনেকের সাথে তো ঠিকই বলতে পারো, আমিও তো দিব্যের বন্ধু, আমার সাথে বললে কি এমন হয়? একটু ভালো মতো কথা বলো আমার সাথে। কেউ আমার সাথে কথা বলে না, কারো সাথেই মনের জমানো কথাগুলো ভাগ করে নিতে পারি না। দিব্য কত ভাগ্যবান, কত বন্ধু ওর। তুমি আছো, দিব্যের বোন আছে, মা আছে, আমার তো মাও নেই। কতদিন মা বলে ডাকা হয় না, কখনো কাউকে বলতে পারিনি ভালোবাসি। আমার একাকী জীবনের সঙ্গী কেউ হতে চায় না। তোমার চোখেও আমার জন্য এত অবহেলা, এসব আর ভালো লাগে না আমার। জীবনে যদি কোনো শেষ চাওয়া থাকে তাহলে সেটা তুমিই হবে। জানি তুমি আমার হবে না, কিন্তু তবুও তোমার অপেক্ষাতেই থাকবো, আশাহীন অপেক্ষা, যে অপেক্ষার কোনো শেষ নেই। ভার্সিটিতে পৌঁছানোর পর ঈশা দীপকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। দীপ রোহানকে দেখে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বন্ধু। হ্যাপি বার্থডে টু ইউ টু। তোমরা কি টুইন? দীপ আর রোহান ঈশার কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকালো। এই কথা তারা আগেও অনেকবার শুনেছিল, তাদের একসাথে দেখে অনেকেই এ কথা বলেছে। কিন্তু রাজিয়া রহমান দীপকে বলেছেন তার বাবা তার ভাইকে নিয়ে দেশের বাইরে থাকেন। আর রোহানকেও ফয়সাল আহমেদ বলেছেন তার ভাই বোনকে নিয়ে তার মা দেশের বাইরে চলে গেছেন। দীপ আর রোহানের সব কিছুতেই অনেক মিল আছে, তবে অনেকের চেহারায় কিছুটা মিল থাকে, তাই তারা এই বিষয়ে কখনো পাত্তা দেয়নি। ভাগ্যক্রমে তাদের জন্ম তারিখও একই দিনে। তবুও দিব্য ব্যাপারটি তামাশায় উড়িয়ে দিয়েছিল। সে চায় না তার মায়ের অতীত, তার বাবার কোনো অস্তিত্ব বর্তমানে তাদের জীবনে আসুক। আর রোহান দিব্যকে খুব ভালোবাসে, ভাইয়ের থেকেও বেশি। দিব্য তার আপন ভাই, এটা যদি কখনো সত্য হয়ে যায় সে সহ্য করতে পারবে না। তাই তারা অতীত নিয়ে কোনো কথাই বলেনি, আর ব্যক্তিগত ব্যাপারে তো কখনোই না। দুই ভাইয়ের মধ্যে এই চাপা স্বভাবটি আছে, তবে রোহান একটু বেশি চাপা স্বভাবের। এদিকে দিব্য ঈশার কথাটি শুনে বলল, কি বলছো? আমরা তো শুধুই বন্ধু। কিন্তু আমি যখন তোমাদের প্রথম দেখেছিলাম আমার ভাইয়া মনে হয়েছিল, কিন্তু দিব্যের তো কোনো ভাই নেই, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। আর আজকে ওনার বার্থডে, দীপুরও। আরে ঈশা, কাকতালীয়ভাবে তো মিলে যেতেই পারে, একদিনে কত মানুষ জন্ম নেয়, তুমিও না। তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। ঈশা কথাটি শুনে মুচকি হাসলো, আর রোহান তাদের কথা বলতে দেখে অন্য পাশে চলে গেল। অনেকেও তার পিছু নিল। তারপর রোহানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোর কি ঈশাকে পছন্দ? অনেকের কথা শুনে রোহান হতভম্ব হয়ে গেল। সে ভাবছে অনেক কিভাবে বুঝতে পারলো, সে তো কাউকে কিছুই বলেনি। রোহান বলল, কি বলতে চাচ্ছিস? আমি চাইল্ড না রোহান, আমি সব বুঝি। তোর ঈশাকে ভালো লাগে তাই না? হোয়াট এভার, এই কথা যাতে দিব্য কখনোই জানতে না পারে। দিব্য আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই না ও তোর জন্য কষ্ট পাক। অনেকের মনে হলো রোহানের কাটা ঘায়ে কেউ নুনমরিচ ছিটিয়ে দিয়েছে। রোহান মনে মনে ভাবছে দিব্য কি শুধুই অনেকের বেস্ট ফ্রেন্ড? তারও তো বেস্ট ফ্রেন্ড। অনেক কিভাবে ভাবতে পারলো সে এমন কিছু করবে যেটা দিব্যকে কষ্ট দেবে? রোহান আর দিব্য মিলে বন্ধুরা যে কেকটা এনেছিল সেই কেকটা কাটলো।
রোহান এসব পছন্দ করতো না, তাই সে কখনোই জন্মদিন উপলক্ষে কেক কাটেনি। কিন্তু দীপ্য প্রতি বছর জোর করে রোহানকে সাথে নিয়ে কেক কাটে। বন্ধুদের নিয়ে আসা কেকটি কাটার পর ইশারা কেকটি কাটলো দীপ্য। অনেক তাদের একসাথে দেখে বলল, আচ্ছা বন্ধুগণ, আমরা তাদের একটু আলাদা থাকতে দেই। এই মুহূর্তে আমাদের আমাদের হাবাবে কাবাবে হাড্ডি না হলেই ভালো হবে। চল সবাই। ঈশা অনিকের কথা শুনে খুব লজ্জা পেল। লজ্জায় তার মুখ একদম লাল হয়ে গেছে। দীপ্য ঈশার লজ্জামাখা মুখ দেখে তার কানের কাছে এসে বলল, টমেটো হয়ে গেলে একেবারে। আমি টমেটো কোথায়? আচ্ছা এসব বাদ তো, আমি তোমার জন্য নিজ হাতে নাস্তা বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। দীপ্য খুব আয়েশ করে ঈশার হাতে বানানো নাস্তা খাচ্ছে, আর ঈশা বসে বসে তাকে দেখছে। দীপ্য হঠাৎ ক্যামেরা বের করে বলল, একটা ছবি তুলে নাও, আমি সুন্দর করে পোজ দিচ্ছি। ক্যাপশন হবে #অপসরীর হাতে জাদু। ঈশা মুচকি হেসে দীপ্যর ছবি উঠিয়ে নিল। ঈশা মনে মনে ভাবছে, কত হাসি খুশি থাকে ছেলেটা, আল্লাহ যাতে সব সময় তাকে এভাবেই ভালো রাখে। দীপ্য খাওয়া শেষ করে ঈশার পাশে এসে বসলো, আর ঈশার হাতে চুড়িগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখতে লাগলো। ঈশার কাছে আজকের এই মুহূর্তটাই সবচেয়ে ভালো লাগছে। হঠাৎ দীপ্য বলে উঠল, বিয়ে করব তোমাকে ঈশা। বাবাকে বলে দেখো। চাকরি ধরতে হবে, চাকরি ছাড়া বেকার ছেলেকে কেউ মেয়ে দেবে বলো? তবুও মাকে বলেছে। তাড়াতাড়ি বিয়ে করতে কি কোনো সমস্যা আছে তোমার? না, আমার কিসের সমস্যা? অনেক মেয়েই তো পড়াশোনা শেষ করে বিয়ে করতে চায়, তাই বললাম। কারণ স্বামী বা শ্বশুরবাড়ি থেকে যদি বাধা দেয়, তার জন্যই দেরিতে বিয়ে করতে চায়। তুমি কি আমাকে পড়াশোনা করতে দেবে না? আমি কখনো তোমার স্বপ্নে বাধা হয়ে আসবো না। যেদিন তুমি আমার হবে সেদিন থেকেই তোমার সব কিছু আমার। তোমার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার দায়িত্বও আমার। তুমি অনেক ভালো, সবাই কি তোমার মতো ভালো হয়? ঈশ্বর দিব্য শুধু ঈশ্বরের জন্যই ভালো, আর কারোর জন্য নয়। তোমাকে ছাড়া আমার চলবে না ঈশা, বড্ড ভালোবাসি তোমায়। এখন তো ভালোবাসার সাগরে পড়েছি, ডুবে গেলেও শান্তি পাবো। তুমি আমার পাশে থেকেও ঈশা, কখনোই কিন্তু আমাকে ছেড়ে যেও না। তোমাকে কতটুকু ভালোবাসতে পেরেছি আমি জানি না, ভালোবাসা কি ব্যাখ্যা করা যায়? কিন্তু এতটুকু জানি, তুমি আমার অনেকটা জায়গা করে নিয়েছো। নিজেকে বড্ড বিহার মনে হয়, খুব সহজেই অতীতটা ভুলে তোমার হাত ধরে বাঁচতে ইচ্ছে করছে। কিন্তু একটা সময় সেই অতীতটাই আমার জন্য অনেক কিছু ছিল। চুপ, একদম চুপ। তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই আমি হতে চাই। আমি ছাড়া তোমার জীবনে যেসব অধ্যায় আছে সব ভুলে যাও। দীপু, তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না। যদি ভাগ্য আমাদের এক হাতে হতে নাও দেয়, তবুও তুমি আমার জন্য অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে। ইনশাল্লাহ, আমাদের আলাদা থাকতে হবে না। আমি তোমার সাথেই থাকবো। যতদিন তুমি থাকবে ততদিন আমার অস্তিত্ব তোমার সাথেই থাকবে। গতকাল থেকে রিধি মুখ ফুলিয়ে বসে আছে, কারণ রক্তিম তার রুমের অবস্থা যা করেছিল তা দেখে রিধির বন্ধুরা অবাক। রিধি তাদের সামনে কোনোভাবে কাপড়গুলো উঠিয়ে গুছিয়েছে, আর মনে মনে রক্তিমকে গালি দিচ্ছে, সাথে শাস্তি দেওয়ার পরিকল্পনা তৈরি করে ফেলেছে। তাই গতকাল দিয়াকে ফোন দিয়ে রাজিয়া রহমান থেকে খুব ভালো মানের ঘুমে ওষুধ নিয়ে এলো। এরপর পানির সাথে গুলি রক্তিমকে রাতে খাওয়ালো। যদিও রক্তিমের প্রথমে সন্দেহ হয়েছিল, তাই সে একটু খেয়ে দেখলো, কিন্তু স্বাদ খারাপ না লাগায় সে বাকিটা গটগট করে খেয়ে নিল। এরপর থেকে রক্তিম বেঘুরে ঘুমাচ্ছে। তারপর নবনী জুনাইদ ঘুমিয়ে পড়ার পর রীতি রক্তিমের রুমে এসে বিলেট দিয়ে রক্তিমের দাড়ি যা আছে সব এলোমেলোভাবে কেটে ফেলল। মূলত রক্তিম কিছু টের না পাওয়ার জন্যই রিধি তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। এরপর রিধি রং দিয়ে রক্তিমের সাদা শার্টগুলো ইচ্ছে মতো এঁকে দিল, আর তার ধোয়া কাপড় চোপড় সব বাথরুমে রেখে আসলো। এরপর কালো কালি দিয়ে মুখে রাক্ষস লিখে রিধি মনে মনে বলল, রাক্ষস মিয়া, তুমি যদি ডালে ডালে থাকো আমি থাকবো পাতায় পাতায়। তুমি পাতায় পাতায় চললে আমি দৌড়বো শিরায় শিরায়, আর তুমি শিরায় যাওয়ার চেষ্টা করলে আমি উপশিরায় চলে যাব। তুমি তবুও রিধির সাথে পারবে না, কখনো না। এখন রিধির অপেক্ষা কখন রক্তিমের ঘুম ভাঙবে। এদিকে নবনী রক্তিমকে জাগিয়ে দিতে যাবে, তখনই রিধি দৌড়ে এসে তার পথ আটকালো আর বলল, মা রক্তিমের মাথায় প্রচুর ব্যথা করছে, তাই ঘুম থেকে উঠিয়ে দিতে নিষেধ করেছিল। কি বলিস? আমাকে আগে বলিসনি কেন? তুমি শুধু শুধু চিন্তা করবে তাই বলিনি। আচ্ছা ঠিক আছে, আজকে তোর ফ্রেন্ডরা আসবে না? হ্যাঁ আসবে। আচ্ছা যা, রুম গুছিয়ে নে। এদিকে ঘুম ভাঙার পর থেকেই খুব অদ্ভুত লাগছে রক্তিমের। সে আয়নার সামনে যাওয়ার আগেই রিধি তার ঘরে এসে ভীত কণ্ঠে বলল, কে জানি এসছে, তাড়াতাড়ি দরজা খুলুন, আমার খুব ভয় করছে। রক্তিম কিছু না ভেবে দরজার সামনে গিয়ে
পিফলে তাকানোর পর রিধিকে বলল, তোমার বন্ধুরা এসেছে, ভয় পাওয়ার কি আছে? ও আচ্ছা, তাহলে আপনি দরজাটা খুলুন, আমি রুম ঠিক করে আসছি। রিধি রুমে যাওয়ার পর মুখ চেপে হাসলো আর মনে মনে বলল, রাক্ষস রাজ, এবার মজা বুঝুন রিধিকে পচানোর শাস্তি। দরজা খোলার পর রিধির বন্ধুরা রক্তিমকে দেখার পর অবাক হয়ে গেল। তারা হাঁ করে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রক্তিম তাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে কি দেখছো? ভেতরে আসো। রিধির বান্ধবী বিথি এবার হাসি আটকাতে না পেরে ফিক করে হেসে দিল। দিয়া খুব জোরে তাকে চিমটি কাটলো। চিমটে খেয়েই সে হাসি বন্ধ করলো। রক্তিম তো কী হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। তখনই আদি রক্তিমের কাছে এসে বলল, ভাইয়া, আপনার মুখের অবস্থা। রক্তিম আদির কথা শুনে ভুরকুচকে মুখে হাত দিয়ে দেখলো তার দাড়ি কিছু আছে কিছু নেই। তারপর চুপচাপ দরজা বন্ধ করে দিয়ে রুমে এসে আয়নায় নিজেকে দেখলো। রীতি তো তার জঘন্য অবস্থা বানিয়ে রেখেছে। সে তার দাঁতে দাঁত চেপে পড়ল, রিধির বাচ্চা রিধি, আজ তোমার একদিন কি আমার একদিন। রক্তিম কাপড় নিতে গিয়ে দেখলো আলমারিতে কোনো কাপড় নেই। বাথরুমে গিয়ে দেখলো তার জামা কাপড় সব বাথরুমের ফ্লোরে পড়ে আছে আর সাদা শার্টগুলোতে রঙের দাগ লেগে আছে। রক্তিম নিজের রাগ নিয়ন্ত্রণ করে মাকে ডাক দিল। নবনী রক্তিমের রুমে এসে ছেলের এই অবস্থা দেখেই হেসে দিলেন। রক্তিম বলল, তুমি হাসছো? যাক বাবা, এখন তোকে মানুষের মতো লাগছে, এতদিন জঙ্গলিদের মতো লাগছিল। মা। নবনী হাসতে হাসতে রুম থেকে চলে গেলেন। এদিকে দিয়া রীতিকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, এসব তোর কারসাজি ছিল? আসতে বল। হ্যাঁ, আমার কারসাজি ছিল। কথাটি বলার পর রীতি খিলখিলিয়ে হেসে উঠল। পাশাপাশি দিয়েও তাকে সঙ্গ দিল। এরপর রিধির বন্ধুরা চলে যাওয়ার পর নবনী রিধির সামনে এসে দাঁড়ালেন। রিধি নবনীর চেহারা দেখে খুব ভয় পেয়ে গেল। নবনী বলেন,